गुड इवनिंग स्टूडेंट्स, वेलकम टू विजन WBCS। तो आज के तुम्हारे साथे उइकली कारेंट अफेयर्स क्लास নিয়ে আলোচনা করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন আছে 15th মে 2021 থেকে 21st মে 2021 অবধি। প্রত্যেক সপ্তাহে রবিবার দিন রাত 9টার সময় ক্লাসটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটি ভালো করে দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? ক্লাসটি শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অতি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রোভাইড করা আছে, ওখানে লিঙ্কটা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। কারণ প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের PDF নোটিফিকেশন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে আমাদের যুক্ত হয়ে যেও। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নাও কি আছে। হোয়াট ইজ দ্য থিম অফ দিস ইয়ার থার্ড আর্টিক সায়েন্স মিনিস্ট্রিয়াল 2021? তো 2021 সালের যেটা ছিল তৃতীয়তম আর্টিক সায়েন্স মিনিস্ট্রিয়াল, তো এই আর্টিক সায়েন্স মিনিস্ট্রিয়ালের থিম কী ছিল? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে নলেজ ফর সাস্টেনেবল আর্টিক। তো 2021 সালের তৃতীয়তম আর্টিক সায়েন্স মিনিস্ট্রিয়ালের থিম ছিল নলেজ ফর আ সাস্টেনেবল আর্টিক। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। ইন্ডিয়া ইজ পার্টিসিপেটিং ইন দ্য থার্ড আর্টিক সায়েন্স মিনিস্ট্রিয়াল, দ্য গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ডিসকাসিং রিসার্চ অ্যান্ড কোঅপারেশন ইন আর্টিক রিজন। তো ভারত তৃতীয়তম আর্টিক সায়েন্স মিনিস্ট্রিয়ালে তারা পার্টিসিপেট করেছে এবং এটা হচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে রিসার্চ এবং কোঅপারেশন আর্টিক রিজনের উপরে রিসার্চ এবং কোঅপারেশনের ব্যাপারে ডিসকাস করা হয়। ক্লিয়ার? দ্য থিম ফর দিস ইয়ার ইজ নলেজ ফর আ সাস্টেনেবল আর্টিক। আর 2021 সালে তৃতীয়তম আর্টিক সায়েন্স মিনিস্ট্রিয়ালের থিম ছিল সেটা হচ্ছে নলেজ ফর আ সাস্টেনেবল আর্টিক। বুঝতে পারছো? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে। হু ওয়ার ক্রাউন্ড প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ফর দ্য থার্ড টাইম? তো তৃতীয়বারের জন্য প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কে জিতেছে, বা কোন টিম তৃতীয়বারের জন্য প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নটি তারা জিতেছে? তো এর কারেক্ট অ্যান্সার যাবে অপশন ডি, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি। তো 2020-21 সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি, আর তারা এটা তৃতীয়বারের জন্য কিন্তু তারা চ্যাম্পিয়নশিপ জিতেছে। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। ইন দ্য ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি ওয়ার ক্রাউন্ড প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ফর দ্য থার্ড টাইম ইন 4 সিজন আফটার ম্যানচেস্টার ইউনাইটেড ক্র্যাশেস টু 2-1 ডিফিট আগেন লেস্টার। তো 2020-21 সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি, আর গত 4বার সিজনে 3বার কিন্তু জিতলো ম্যানচেস্টার সিটি। ক্লিয়ার? আর ম্যানচেস্টার সিটি লাস্ট যে গেমটা হয়েছিল সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস লেস্টারের মধ্যে। ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টারকে 2-0 গোলে হারিয়েছে। আর গত 4বার সিজনে প্রিমিয়ার লিগ সিজনে গত 4বারের মধ্যে কিন্তু জিতেছে 3বার হচ্ছে ম্যানচেস্টার সিটি। ক্লিয়ার? তো ইংলিশ প্রিমিয়ার লিগের ব্যাপারে একটু দেখে নিই আমরা। কবে গঠন করা হয়েছিল? 27 মে 1992 সালে। হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, ইউনাইটেড কিংডম এবং চিফ এক্সিকিউটিভের নাম হচ্ছে রিচার্ড মাস্টার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে। Which company has been conferred with Green Urja Award for being the leading public institution of financing institution for RE this year by Indian Chamber of Commerce? তো ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের দ্বারা কোন কোম্পানিকে লিডিং পাবলিক ইনস্টিটিউশন ইন ফাইন্যান্সিং ইনস্টিটিউশন ফর REর জন্য গ্রিন ঊর্জা অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, IREDA। তো ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স IREDA কে গ্রিন ঊর্জা অ্যাওয়ার্ড দিয়ে তারা ভূষিত করেছে, কারণ IREDA এবছরের লিডিং পাবলিক ইনস্টিটিউশন ইন ফাইন্যান্সিং ইনস্টিটিউশন হয়েছে। তো সে কারণে কিন্তু এই কোম্পানিটাকে গ্রিন ঊর্জা অ্যাওয়ার্ড দিয়ে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স কিন্তু ভূষিত করেছে। একটু দেখে নিই এর ব্যাপারে। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA হ্যাজ বিন কনফার্ড উইথ গ্রিন ঊর্জা অ্যাওয়ার্ড ফর বিং দ্য লিডিং পাবলিক ইনস্টিটিউশন ইন ফাইন্যান্সিং ইনস্টিটিউশন ফর RE দিস ইয়ার বাই ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। তো IREDA যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, তো এই কোম্পানিটাকে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স গ্রিন ঊর্জা অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করেছে, কারণ এবছর এই কোম্পানিটা লিডিং পাবলিক ইনস্টিটিউশন ইন ফাইন্যান্সিং ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে। তো সে কারণে এই কোম্পানিটাকে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স গ্রিন ঊর্জা অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করেছে। ক্লিয়ার? তো IREDA এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টারের লোকেশন হচ্ছে নিউ দিল্লি। কবে গঠন করা হয়েছিল? 11ই মার্চ 1987 সালে। চেয়ারপারসন নাম হচ্ছে শ্রী প্রদীপ কুমার দাস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে। The first BRICS
Employment Working Group meeting of 2021 was held recently. Which country is the chair of BRICS 2021? তো কিছুদিন আগেই ব্রিক্স এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং করা হয়েছিল 2021 সালে, আর এই মিটিংটি কোন দেশ হোস্ট করেছিল? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে ভারত। তো কিছুদিন আগেই ব্রিক্স এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছিল 2021 সালে, আর এই মিটিংটি চেয়ারম্যানশিপ করেছিল সেটা হচ্ছে ভারত। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ফার্স্ট ব্রিক্স এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং ওয়াজ হেল্ড অন 11th to 12th May 2021 in virtual format. তো ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথমবার ব্রিক্স এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংটা হয়েছিল 11 এবং 12 মেতে। The meeting was held under the chairmanship of India, which has assumed BRICS presidency in 2021. আর এই মিটিংটি করা হয়েছিল ভারতের আন্ডারশিপ, মানে ভারতের চেয়ারম্যানশিপের আন্ডারে, কারণ ভারত 2021 সালের কিন্তু ব্রিক্সের প্রেসিডেন্সি তারা অ্যাজিউম করেছে। The meeting was chaired by Sri Apurva Chandra, Secretary Labour and Employment. আর 2021 সালে যে প্রথম ব্রিক্স এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংটা হয়েছিল সেটি হোস্ট করেছিল ভারত, এবং এই মিটিংটি অ্যাটেন্ড করেছিলেন আমাদের লেবার এবং এমপ্লয়মেন্টের সেক্রেটারি, উনি হচ্ছেন শ্রী অপূর্বা চন্দ্রা। তো উনি 2021 সালের প্রথম যে ব্রিক্স এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছিল সেটা উনি কিন্তু ভারতের তরফ থেকে উনি রিপ্রেজেন্ট করেছিলেন, এবং ভারত এই মিটিংটি হয়েছে এবং প্রথমবার ভারত কিন্তু এটাকে হোস্ট করেছে। ক্লিয়ার? তো ব্রিক্সের ব্যাপারে তোমাদের একটু বলে দিই। ব্রিক্স ইজ আ অ্যাক্রোনেম কয়েন্ড টু দ্য অ্যাসোসিয়েট অফ 5 মেজর এমার্জিং ইকোনমিস, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। তো ব্রিক্স যে 5টা যে দেশ আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এদের 5টা দেশের প্রথম দেশের যে অক্ষরগুলো আছে সেটা নিয়ে কিন্তু ব্রিক্স তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এই 5টা দেশ কিন্তু হচ্ছে ব্রিক্সের মেম্বার। কবে গঠন করা হয়েছিল? জুন মাসে 2006 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখেন কি আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ new Under Secretary General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator at United Nations? তো ইউনাইটেড নেশনের নতুন আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স এবং এমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর হিসাবে নতুন কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, মার্টিন গ্রিফিথস। তো ইউনাইটেড নেশন মার্টিন গ্রিফিথসকে অ্যাপয়েন্ট করেছে অ্যাজ আ নিউ আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স এবং এমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর হিসেবে। একটু দেখে নিই এর ব্যাপারে। veteran British diplomat Martin Griffiths has been appointed as a new chief of United Nations Office for Coordination of Humanitarian Affairs for a period of 5 years. তো ইউনাইটেড নেশন অ্যাপয়েন্ট করেছে মার্টিন গ্রিফিথস, এবং মার্টিন গ্রিফিথস হচ্ছেন একজন ভেটারেন ব্রিটিশ ডিপ্লোম্যাট। তো ওনাকে ইউনাইটেড নেশন অ্যাপয়েন্ট করেছে অ্যাজ আ আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স এবং এমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর হিসাবে 5 বছর পিরিয়ডের জন্য। ক্লিয়ার? তো ইউনাইটেড নেশনের ব্যাপারটা আমরা দেখে নিই। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। কবে গঠন করা হয়েছিল? 24 অক্টোবর 1945 সালে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। সেক্রেটারি জেনারেল নাম হচ্ছে অ্যান্টোনিও গুটেরেস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে। হু হ্যাজ টপ দ্য ওয়ার্ল্ড 50 গ্রেটেস্ট লিডার্স লিস্ট অফ ফরচুন ফর দিস ইয়ার 2021? তো 2021 সালের ওয়ার্ল্ড 50 গ্রেটেস্ট লিডার লিস্টে কে শীর্ষস্থানটি অর্জন করেছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, জ্যাকেন্ডা আর্ডেন। তো জ্যাকেন্ডা আর্ডেন নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার। তো সে কিন্তু 2021 সালের ওয়ার্ল্ড 50 গ্রেটেস্ট লিডার লিস্টে সে কিন্তু শীর্ষস্থানটি অর্জন করেছে। একটু দেখে নিই এর ব্যাপারে। নিউজিল্যান্ড প্রাইম মিনিস্টার জ্যাকেন্ডা আর্ডেন হ্যাজ টপ দ্য ওয়ার্ল্ড 50 গ্রেটেস্ট লিডার লিস্ট ফর 2021 রিলিজড বাই ফরচুন ম্যাগাজিন। তো নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার জ্যাকেন্ডা আর্ডেন কিন্তু ওয়ার্ল্ড 50 গ্রেটেস্ট লিডার লিস্ট যেটি প্রকাশিত করা হয়েছিল ফরচুন ম্যাগাজিনে আর এই 2021 সালের জন্য, আর এই লিস্টে সবথেকে শীর্ষস্থানটি অর্জন করেছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার, ওনার নাম হচ্ছে জ্যাকেন্ডা আর্ডেন। এবং ভারত থেকে কী করেছে দেখেন একবার। ফ্রম ইন্ডিয়া, আধার পুনাওয়ালা, দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ইজ দ্য অনলি ইন্ডিয়ান অ্যামং দ্য টপ 10 নেমস। হি প্লেসড অ্যাট 10th স্পট। এবং ভারত থেকে আধার পুনাওয়ালা, যিনি হচ্ছেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি কিন্তু 10ম স্থানটি অর্জন করেছে, এবং ভারতের একজনই কিন্তু করেছে, এবং 10ম স্থানে কিন্তু অর্জন করেছে আধার পুনাওয়ালা। ক্লিয়ার? তো নিউজিল্যান্ডের ব্যাপার একটু দেখে নিই আমরা। প্রেসিডেন্টের নাম হচ্ছে জ্যাকেন্ডা আর্ডেন, ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন, কন্টিনেন্ট হচ্ছে ওশেনিয়া, এবং কারেন্সি হচ্ছে নিউজিল্যান্ড ডলার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে কি আছে। ওয়েন ইজ ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ অবজার্ভ? তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ কবে এটি অবজার্ভ করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে 15th মে। তো প্রতি বছর 15 মে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ এই দিনটি অবজার্ভ করা হয়।
ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 15th May টু রিফ্লেক্ট দ্য ইম্পর্টেন্স দ্যাট দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাটাচ টু দ্য ফ্যামিলিজ। তো প্রতি বছর 15th May ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ এই দিনটি অবজার্ভ করা হয়, আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে টু রিফ্লেক্ট দ্য ইম্পর্টেন্স দ্যাট দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাটাচ টু দ্য ফ্যামিলি। আর সবারই উচিত, আমাদের সবারই উচিত নিজেদের একটু সময় বার করে, সারাদিন একটু সময় বার করে ফ্যামিলির সাথে সে সময়টা একটু স্পেন্ড করা, কারণ ফ্যামিলি হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের। বুঝতে পেরেছো? থিম কী ছিল দেখে না একবার 2021-এর? দ্য থিম ফর 2021 ইজ ফ্যামিলিজ অ্যান্ড নিউ টেকনোলজিস। তো এটা ছিল 2021 সালের ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ থিম। খুবই ইম্পর্টেন্ট থিমটা, ভালো করে মনে রাখার চেষ্টা করবে, যদি পারো ডেটটার পাশাপাশি থিমটা তোমরা একটা খাতায় নোট ডাউন করে রাখো, কারণ থিমের উপর কিন্তু প্রায় সময় প্রচুর কোয়েশ্চেন দিয়ে থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখানো কি আছে, মালেরকোটলা হ্যাজ বিন ডিক্লেয়ার অ্যাজ আ নিউ ডিস্ট্রিক্ট অফ উইচ স্টেট রিসেন্টলি। তো মালেরকোটলা কোন রাজ্যের নতুন ডিস্ট্রিক্ট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে? সঠিক উত্তরে এবে অপশন ডি, সেটা হচ্ছে পাঞ্জাব। তো পাঞ্জাবের নতুন ডিস্ট্রিক্ট মালেরকোটলা, যেটা 23তম ডিস্ট্রিক্ট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে, আর এটা ডিক্লারেশন করেছেন সেই রাজ্যের চিফ মিনিস্টার ক্যাপ্টেন অমরিন্দর সিং। ঈদের পরে বা ঈদের উপহারে কিন্তু উনি কিন্তু এই ডিস্ট্রিক্টটি ডিভাইড করেছেন বা ডিক্লেয়ার করেছেন। একটু দেখে নিয়ে আপনি, Punjab Chief Minister Arvinder Singh has declared Malerkotla as 23rd district of the state on 14th May 2021 on the occasion of Eid-ul Fitr. তো ঈদ উল ফিতরের দিন, যেটা ছিল 2021 সালের 14th মে, তো সেই দিনে পাঞ্জাবের চিফ মিনিস্টার অরবিন্দর সিং ডিক্লেয়ার করেছেন মালেরকোটলা, যেটা হচ্ছে 23তম ডিস্ট্রিক্ট হিসাবে পাঞ্জাবের। ক্লিয়ার? তো পাঞ্জাব রাজ্যের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, গভর্নরের নাম হচ্ছে ভিপি সিং বদনৌর, চিফ মিনিস্টার নাম হচ্ছে ক্যাপ্টেন অরবিন্দর সিং। ক্লিয়ার? চল পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ প্রাইম মিনিস্টার অফ নেপাল ইন 2021। তো নেপালের 2021 সালের প্রাইম মিনিস্টার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন সি, কেপি শর্মা ওলি। তো আগেও কিন্তু কেপি শর্মা ওলি নেপালের প্রাইম মিনিস্টার ছিলেন, এবং এবছরও 2021 সালেও কিন্তু ইলেকশন জিতে নেপালের প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন কেপি শর্মা ওলি। একটু দেখে নিয়ে ব্যাপারে, ইন নেপাল কেপি শর্মা ওলি ওয়াজ রিঅ্যাপয়েন্টেড অ্যাজ আ প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি বাই প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী অন 13th May 2021। তো 13ই মে 2021 সালের নেপালের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী অ্যাপয়েন্ট করলেন নেপালের প্রাইম মিনিস্টার পদে কেপি শর্মা ওলিকে। আগেও কিন্তু নেপালের প্রাইম মিনিস্টার ছিলেন কেপি শর্মা ওলি, আবার কিন্তু ইলেকশন জিতে নতুন পদে বা আবার ইলেকশন জিতে কিন্তু কেপি শর্মা ওলি কিন্তু নেপালের প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন। ক্লিয়ার? তো নেপালের ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রাইম মিনিস্টার হচ্ছেন কেপি শর্মা ওলি, ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু, কারেন্সি হচ্ছে ইন্ডিয়ান রুপি, এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে বিদ্যা দেবী ভান্ডারী। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখেন কি আছে, নেম দ্য উইনার অফ 2021 ওয়ার্ল্ড ফুড প্রাইজ। তো 2021 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ কে জিতেছেন? সঠিক উত্তর যাবে অপশন এ, শকুন্তলা হরক সিং থিসেল্ট। তো শকুন্তলা হরক সিং থিসেল্ট 2021 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজটি উনি জিতেছেন। একটু দেখে নিয়ে ব্যাপারে, ইন্ডিয়ান অরিজিন শকুন্তলা হরক সিং থিসেল্ট হ্যাজ বিন নেমড অ্যাজ আ উইনার অফ 2021 ওয়ার্ল্ড ফুড প্রাইজ। তো 2021 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ জিতেছেন ভারতের জন্মানো, উনি হচ্ছেন শকুন্তলা হরক সিং থিসেল্ট। The 71 years old Thishel was born and grew up in Trinidad and Tobago and later became the citizen of Denmark. তো উনার বয়স হচ্ছে বর্তমানে 71 বছর, এবং উনি জন্ম নিয়েছিলেন ভারতে, তারপরে উনি চলে যান হচ্ছে ত্রিল্যান্ড এবং টোব্যাগোতে, ওইখানে কিন্তু উনি গ্রিউ আপ হয়েছেন, বড় হয়েছেন, এবং পরবর্তীকালে উনি ডেনমার্কের উনি সিটিজেনশিপ নিয়েছিলেন। ক্লিয়ার? তো 2021 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজের উইনার হচ্ছেন শকুন্তলা হরক সিং থিসেল্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখেন কি আছে, উইচ কান্ট্রিজ মার্স রোভার জিউজং সাকসেসফুলি ল্যান্ডেড অন মার্স। তো কোন দেশের মার্স রোভার, যেটির নাম হচ্ছে জিউজং, সেটা সাকসেসফুলি ল্যান্ডেড করলো মার্সের মধ্যে? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, চায়না। তো চায়নার প্রথম মার্স রোভার একটা ল্যান্ডিং ক্যারিয়ার যার নাম হচ্ছে জিউজং, সেটি ল্যান্ডেড করলো মার্সের উপরে। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ল্যান্ডার ক্যারিং চায়নাস ফার্স্ট মার্স রোভার জিউজং সাকসেসফুলি ল্যান্ডেড অন মার্স। তো চায়নার প্রথম একটা মার্স রোভার যেটির নাম হচ্ছে জিউজং, সেটা হচ্ছে একটা ল্যান্ডার ক্যারিয়ার, তো সেটা সাকসেসফুলি ল্যান্ড করলো কোথায়? মার্সের উপরে। ক্লিয়ার? তো চায়নার ব্যাপারে একটু দেখে নিই আমরা। কারেন্সি হচ্ছে রেনএনবি, ক্যাপিটাল হচ্ছে বেজিং, এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে জি জিনপিং। চলো
নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে, when is ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস অবজার্ভ। তো কোন দিন আন্তঃরাষ্ট্রীয় লিভিং টুগেদার ইন পিস এই দিনটি অবজার্ভ করা হয়। সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 16 মে। তো প্রতি বছর 16 মে ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস এই দিনটি অবজার্ভ করা হয়। এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। দ্য ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস ইজ হেল্ড অন 16 মে এভরি ইয়ার সিন্স 2018। তো প্রতি বছর 2018 সাল থেকে 16 মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, দ্য ইন্টারন্যাশনাল ডে অফ লাইট ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন হুইচ ডে। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ লাইট এই দিনটি কবে অবজার্ভ করা হয়। সঠিক উত্তরে যাবে অপশন এ 16 মে। তো প্রতি বছর 16 মে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট এই দিনটি অবজার্ভ বা পালন করা হয়। ক্লিয়ার, চলো তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। দ্য ইন্টারন্যাশনাল ডে অফ লাইট ইজ সেলিব্রেটেড অন 16 মে ইচ ইয়ার to mark the anniversary of first successful operation of the laser in 1960 by a physicist and engineer Theodore Maiman। তো প্রতি বছর 16 মে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট এই দিনটি অবজার্ভ করা হয়। আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে কারণ 1960 সালে প্রথমবার লেজার লাইটে কিন্তু সাকসেসফুল অপারেশন করা হয়েছিল এই দিনে। আর এটি কে করেছিলেন, উনি হচ্ছেন থিওডর মাইম্যান। উনি কিন্তু 1960 সালে প্রথমবার লেজারের লাইটের উপরে সাকসেসফুল অপারেশন উনি করেছিলেন। তো সে কারণে প্রত্যেক বছর 16 মে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট এই দিনটি সেলিব্রেট বা পালন করা হয়। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে, হু হ্যাজ বিন চুজেন অ্যাজ দ্য পিপল অ্যাডভোকেট অফ ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। তো ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের নতুন পিপল অ্যাডভোকেট হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে ডেভিড অ্যাটনবর। তো ডেভিড অ্যাটনবরকে ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের নতুন পিপল অ্যাডভোকেট হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিই ব্যাপারে। স্যার ডেভিড অ্যাটনবর হ্যাজ বিন নেমড অ্যাজ পিপল অ্যাডভোকেট অফ ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স which is scheduled to be held in Glasgow in November 2021 under the chairmanship of United Kingdom। তো স্যার ডেভিড অ্যাটনবরকে পিপল অ্যাডভোকেট হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে ইউনাইটেড নেশন ক্লাইমেট কনফারেন্সের জন্য, যেটি করা হবে 2021 সালে নভেম্বর মাসে। কোথায় করা হবে, গ্লাসগোতে। আর কে চেয়ারম্যানশিপ করবেন এই কনফারেন্সটার, উনি হচ্ছে সেই দেশ হচ্ছে ইউনাইটেড কিংডম। তো ইউনাইটেড কিংডমের দ্বারা চেয়ারম্যানশিপ করা হবে 2021 সালের ইউনাইটেড ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সটি। আর এটি কোথায় করা হবে, গ্লাসগোতে। অর্থাৎ সে কারণেই স্যার ডেভিড অ্যাটনবরকে পিপল অ্যাডভোকেট ইউনাইটেড নেশন চেঞ্জ অফ কনফারেন্সের পিপল অ্যাডভোকেট হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার। তো ইউনাইটেড কিংডমের ব্যাপার একটু দেখে নিই আমরা। প্রাইম মিনিস্টার নাম হচ্ছে বরিস জনসন, ক্যাপিটাল হচ্ছে লন্ডন, কারেন্সি হচ্ছে পাউন্ড স্টার্লিং। ক্লিয়ার, চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, ন্যাশনাল ডেঙ্গু ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অন হুইচ ডে। তো প্রতি বছর ভারতের মধ্যে ন্যাশনাল ডেঙ্গু ডেটি কবে পালন করা হয়। তো সঠিক উত্তরে যাবে অপশন বি 16 মে। তো প্রতি বছর 16 মে ভারতের মধ্যে ন্যাশনাল ডেঙ্গু ডে এই দিনটি অবজার্ভ বা পালন করা হয়। ক্লিয়ার, একটু দেখে নিয়ে ব্যাপারে। ইন ইন্ডিয়া দ্য ন্যাশনাল ডেঙ্গু ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 16 মে। তো ভারতের মধ্যে প্রতি বছর ন্যাশনাল ডেঙ্গু ডেটি অবজার্ভ করা হয় 16 মে। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, রিসেন্টলি হু ওন FA কাপ ফর দ্য ফার্স্ট টাইম। তো কোন টিম প্রথমবার FA কাপটি জিতেছে। সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে লেস্টার। তো লেস্টার প্রথমবারের জন্য FA কাপ টাইটেলটি তারা জিতেছে। একটু দেখে নিয়ে ব্যাপারে। লেস্টার won the FA কাপ ফর দ্য ফার্স্ট টাইম in the club 137-year history as Yuri Tielemans' sensational strike beats Chelsea 1-0 in front of 22,000 fans at Wembley। তো লেস্টার ইতিহাসে প্রথমবার 137 বছরের ইতিহাসে প্রথমবার তারা FA কাপ টাইটেল জিতেছে চেলসিকে 1-0 গোলে হারিয়ে। 22,000 ফ্যান্স সামনে ওয়েম্বলিতে যখন ইউরি টেলেসম্যান একটা সেন্সেশনাল স্ট্রাইক করে চেলসিকে 1-0 গোলে হারিয়ে তারা কিন্তু ইতিহাসে, তাদের ক্লাবের ইতিহাসে 137 বছর ক্লাবের ইতিহাসে তারা প্রথমবার কিন্তু FA কাপ টাইটেলটি তারা জিতেছে। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন দেখানো কি আছে, which country will host the 2021 rugby world cup। 2021 সালের রাগবি ওয়ার্ল্ড কাপটি কোন দেশ হোস্ট করবে।
তো সঠিক উত্তরে যাবে অপশন এ নিউজিল্যান্ড। তো 2021 সালের রাগবি ওয়ার্ল্ড কাপটি হোস্ট করবে নিউজিল্যান্ড। তো একটু দেখে নিই এর ব্যাপারে। ওয়ার্ল্ড রাগবি হ্যাজ অ্যানাউন্সড দ্যাট নিউজিল্যান্ড উইল হোস্ট দ্য পোস্টপন্ড 2021 Rugby World Cup more than 1 year after it was initially scheduled following confirmation of a new master plan for women's tournament। তো নিউজিল্যান্ড 2021 সালের রাগবি ওয়ার্ল্ড কাপটি তারা হোস্ট করবে, আর এটা কিন্তু শিডিউল করা হয়েছে প্রায় 1 বছর পর। এটা কিন্তু হওয়ার কথা ছিল গতবার মানে 2020 সালে, কারণ সেখানে পোস্টপোন করার কারণ হচ্ছে কোভিড-19 কারণে পোস্টপোন করে 2021 সালের রাগবি ওয়ার্ল্ড কাপটি হোস্ট করবে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। ক্লিয়ার? তো নিউজিল্যান্ডের ব্যাপারে দেখে নিই আমরা। প্রাইম মিনিস্টার নাম হচ্ছে জ্যাকেন্ডা আর্ডেন, ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন, কন্টিনেন্ট হচ্ছে ওশেনিয়া এবং কারেন্সি হচ্ছে নিউজিল্যান্ড ডলার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে। হু হ্যাজ ওন উমেন সিঙ্গল টাইটেল অফ ইটালিয়ান ওপেন? তো ইটালিয়ান ওপেনের উমেন সিঙ্গল টাইটেলটি কে জিতেছে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি ইগা সোয়াতেক। তো ইগা সোয়াতেক 2021 সালের ইটালিয়ান ওপেন উমেন সিঙ্গল টাইটেল জিতেছে। একটু দেখে নিয়ে ব্যাপারে। ইন টেনিস পোলিশ টিনেজার ইগা সোয়াতেক হ্যাজ ওন দ্য উমেন সিঙ্গল টাইটেল অফ ইটালিয়ান ওপেন। তো পলিশের একজন টিনেজার ইগা সোয়াতেক, সে কিন্তু 2021 সালের ইটালিয়ান ওপেনের উমেন সিঙ্গল টাইটেল সে জিতেছে। 15 সিড সোয়াতেক ডিফিটেড 9 সিড Czech Carolina Pliskova 6-0, 6-0 with the known as double bagel scored the summit class in Rome just last for 46 minutes। তো বর্তমানে ইগা সোয়াতেকের পজিশন হচ্ছে 15। তো সে হারালো ক্যারোলিনা প্লিসকোভাসকে, যার বর্তমান কারেন্ট পজিশন হচ্ছে 9th। তাকে হারালো 6-0, 6-0, যেটাকে বলা হয় ডাবল ব্যাগেল। মাত্র 46 মিনিট খেলা হয়েছিল। 46 মিনিট খেলার পর ইগা সোয়াতেক ক্যারোলিনা প্লিসকোভাসকে 6-0, 6-0 হারিয়ে 2021 সালের ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টটি উমেন সিঙ্গেল টাইটেল সে জিতেছে। ক্লিয়ার? আর ইটালিয়ান ওপেন মেন সিঙ্গেল টাইটেল জিতেছে রাফেল নাদাল। কাকে হারিয়েছে? নোভাক জোকোভিচকে 7-5, 1-6, 6-3-তে। ক্লিয়ার? তো ফিমেল উমেন সিঙ্গেল টাইটেলটি জিতেছে ইটালিয়ান ওপেনে, উনি হচ্ছেন ইগা সোয়াতেক, এবং ইটালিয়ান ওপেনের মেন সিঙ্গেল টাইটেল জিতেছে রাফেল নাদাল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখানো কি আছে। হু হ্যাজ ওন দিস ইয়ার উইলক্লে অ্যাওয়ার্ডস 2021 অলসো নোন অ্যাজ গ্রিন অস্কার? তো 2021 সালের উইলক্লে অ্যাওয়ার্ড, যেটি আরেকটি নাম হচ্ছে গ্রিন অস্কার, তো এই অ্যাওয়ার্ডটি কে জিতেছে? তো সঠিক উত্তরে যাবে অপশন এ লুকলু ফোম। তো লুকলু ফোম 2021 সালে উইলক্লে অ্যাওয়ার্ড, যেটি নাম হচ্ছে গ্রিন অস্কার, যেটি আরেকটি নাম হচ্ছে গ্রিন অস্কার, সে কিন্তু এই অ্যাওয়ার্ডটি জিতেছে। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। অ্যান এনভায়রনমেন্টালিস্ট ফ্রম নাগাল্যান্ডস রিমোট লংলেং ডিস্ট্রিক্ট হ্যাজ ওন দিস ইয়ার উইলক্লে অ্যাওয়ার্ডস 2021 অলসো নোন অ্যাজ গ্রিন অস্কার। আর কী জন্য জিতেছে? সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি পিস করিডোর জন্য কিন্তু তাকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। তো নাগাল্যান্ডের একটা রিমোট ডিস্ট্রিক্ট যেটার নাম হচ্ছে লংলেং, তো সেখানে একজন এনভায়রনমেন্টালিস্ট, ওনার নাম হচ্ছে নুকুল ফোম। তো উনি 2021 সালে উইলক্লে অ্যাওয়ার্ড, যেটি নাম হচ্ছে গ্রিন অস্কার, যেটি আরেকটি নাম হচ্ছে গ্রিন অস্কার, তাকে এই অ্যাওয়ার্ডটি দিয়ে ভূষিত করা হয়েছে। ঠিক আছে? তো নাগাল্যান্ডের ব্যাপারটা দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে কোহিমা, গভর্নরের নাম হচ্ছে RN রবি এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে নেফিউ রিও। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে। হু ওয়াজ ক্রাউন্ড অ্যাজ 69th মিস ইউনিভার্স 2020? তো 2020 সালের যেটা ছিল 69th মিস ইউনিভার্স, তো সেই 69th মিস ইউনিভার্স কে জিতেছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি অ্যান্দ্রে মেজা। তো অ্যান্দ্রে মেজাকে 2020 সালের মিস ইউনিভার্স টাইটেলটি দিয়ে ভূষিত করা হয়েছে। একটু দেখে নিয়ে ব্যাপারে। মিস মেক্সিকো অ্যান্দ্রেস মেজা ওয়াজ ক্রাউন্ড অ্যাজ 69th মিস ইউনিভার্স ইন শেমোলি হার্ড রক হলিউড হোটেল অর ফেমাসলি নোন অ্যাজ গিটার হোটেল ইন ফ্লোরিডা। তো মিস মেক্সিকো অ্যান্দ্রি মেজা, ঠিক আছে, অ্যান্দ্রি মেজাকে জানা হয় মিস মেক্সিকো হিসাবেও। তো তাকে 2020 সালের 69th মিস ইউনিভার্স টাইটেল দিয়ে তাকে ভূষিত করা হয়েছে। কোথায় দেওয়া হচ্ছে? শিমোলেল হার্ড রক হলিউড হোটেল, যেটা একটি নাম হচ্ছে গিটার হোটেল, যেটা কোথায় আছে? ফ্লোরিডাতে। তো সেখানে এই অনুষ্ঠানটি হয়েছিল। তো সেখানে মিস ইউনিভার্স টাইটেলটি দেওয়া হচ্ছে অ্যান্দ্রেস মেজাকে। ক্লিয়ার? তো মেক্সিকোর ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে মেক্সিকো সিটি, কারেন্সি হচ্ছে মেক্সিকান পেসো, প্রেসিডেন্টের নাম হচ্ছে অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ অরাবোদোর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে। হোয়াট ইজ দ্য থিম অফ দিস ইয়ার্স ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে 2021? তো 2021 সালের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডের থিম কী ছিল?
সঠিক উত্তরে যাবে অপশন এ, মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। তো 2021 সালের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডের থিম ছিল এবছরে, সেটা হচ্ছে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, World Hypertension Day is observed annually on 17th May to spread awareness about hypertension disease, its prevention, detection and its control. তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেটি অবজার্ভ করা হয়। আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে হাইপারটেনশন যে ডিজিজটার তার প্রিভেনশন, ডিটেকশন এবং কন্ট্রোলের ব্যাপারে মানুষের প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর 17th মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? থিমটা আরেকবার বলে দিই, মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লং। এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডের থিম। ইম্পর্টেন্ট কিন্তু খুবই, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে, হোয়াট ইজ দ্য থিম অফ দিস ইয়ার্স ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে 2021? তো 2021 সালের ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডের থিম কী ছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন চ্যালেঞ্জিং টাইমস। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডেটি অবজার্ভ করা হয় 17th মে। আর 2021 সালের থিম ছিল সেটা হচ্ছে অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশনস ইন চ্যালেঞ্জিং টাইমস। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে, World Telecommunications and Information Society Day has been celebrated annually every year on 17th May since 1969 to mark the foundation of ITU and its signing of the first International Telegraph Convention in 1865. তো প্রতি বছর ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডেটি সারা বিশ্ব জুড়ে অবজার্ভ করা হয় 17ই মে। আর এই দিনটি পালন করা হচ্ছে 1969 সাল থেকে। ক্লিয়ার? আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে কারণ এই দিনে আইটিউর ফাউন্ডেশন হয়েছিল এবং প্রথম ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ কনভেনশনটি কিন্তু সাইন করা হয়েছিল 1865 সালে। তো সে কারণে প্রতি বছর 17ই মে 1969 সাল থেকে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডেটি অবজার্ভ করা হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে, ওয়েন ইজ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে অবজার্ভ গ্লোবালি? তো সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডেটি কোন দিন অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে 18ই মে। তো প্রতি বছর 18ই মে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডেটি অবজার্ভ করা হয়। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে ইজ সেলিব্রেটেড অন 18th মে সিন্স 1977 টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট মিউজিয়ামস আর অ্যান ইম্পর্টেন্ট মিনস অফ কালচারাল এক্সচেঞ্জ, enrichment of culture and development of mutual understanding, cooperation and peace among peoples. তো প্রতি বছর ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডেটি অবজার্ভ করা হচ্ছে 18ই মে। আর এটা কিন্তু 1977 সাল থেকে প্রতি বছর এটি অবজার্ভ করা হয়। আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে কারণ মিউজিয়াম যেটা একটা ইম্পর্টেন্ট মিনস অফ কালচারাল এক্সচেঞ্জ এবং মিউজিয়াম হচ্ছে একটা এনরিচমেন্ট অফ কালচারালস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মানুষের প্রতি পিস, কোঅপারেশন এগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এবং মিউজিয়াম যেটা হচ্ছে একটা কালচারাল এক্সচেঞ্জ, তো সেটার ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর 1977 সাল থেকে ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডেটি অবজার্ভ করা হচ্ছে গ্লোবালি। ক্লিয়ার? বুঝতে পারছো? থিম কী ছিল 2021 সালের ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডের? সেটা হচ্ছে দ্য ফিউচার অফ মিউজিয়াম, রিকভার অ্যান্ড রিইম্যাজিন। তো এটা ছিল 2021 সালের ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডের থিম। ক্লিয়ার? থিমটা প্রত্যেকবার বলছি, থিমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে থিমগুলো কিন্তু মনে রাখার তোমরা সবাই চেষ্টা করবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে, দ্য 6th ইউনাইটেড নেশন গ্লোবাল রোড সেফটি উইক হ্যাজ বিন অর্গানাইজড ইন উইচ উইক অফ মে 2021? তো 6তম ইউনাইটেড নেশন গ্লোবাল রোড সেফটি উইকটি মে মাসে 2021 সালে কোন সপ্তাহ ধরে এটি পালন করা হয়েছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি, 17 থেকে 23 মে। তো 6তম ইউনাইটেড নেশন গ্লোবাল রোড সেফটি উইকটি অবজার্ভ করা হয়েছিল 17 থেকে 23 মে মাসের 2021 সালের। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে র্যাপে, দ্য 6th ইউনাইটেড নেশন গ্লোবাল রোড সেফটি উইক হ্যাজ বিন অর্গানাইজড ফ্রম 17th to 23rd May 2021.
তো 6th ইউনাইটেড নেশন গ্লোবাল রোড সেফটি উইকটি অর্গানাইজ করা হয়েছিল 17 থেকে 23 মে 2021 সালে। ক্লিয়ার? আর থিমটা খুবই ইম্পর্টেন্ট, থিমটা একবার তোমাদেরকে বলে দিই। দ্য থিম ফর ইউনাইটেড নেশন গ্লোবাল রোড সেফটি উইক 2021 ইজ স্ট্রিট ফর লাইফ #Love30। তো এটা ছিল ইউনাইটেড নেশন গ্লোবাল রোড সেফটি উইকের থিম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন নেমড ফর দ্য ইন্টারন্যাশনাল ইনভিনসিবল গোল্ড মেডেল ফর 2021। তো 2021 সালের ইন্টারন্যাশনাল ইনভিনসিবল গোল্ড মেডেল দিয়ে কাকে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন সি, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তো আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ককে 2021 সালের ইন্টারন্যাশনাল ইনভিনসিবল গোল্ড মেডেল দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ইউনিয়ন এডুকেশনাল মিনিস্টার ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য ইন্টারন্যাশনাল ইনভিনসিবল গোল্ড মেডেল ফর 2021। তো আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ককে 2021 সালের ইন্টারন্যাশনাল ইনভিনসিবল গোল্ড মেডেল দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন দেখা কি আছে, উইথ স্টেট অর ইউনিয়ন টেরিটরি পুলিশ লঞ্চ কোভি ভ্যান হেল্পলাইন ফর সিনিয়র সিটিজেন অ্যামিড কোভিড সার্চ। তো কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ লঞ্চ করেছে কোভি ভ্যান হেল্পলাইন নাম্বার? আর এই কোভি ভ্যান হেল্পলাইন নাম্বারটি লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে সিনিয়র সিটিজেনকে এসেন্সিয়াল নিডসগুলোকে প্রোভাইড করার জন্য কিন্তু এই কোভি ভ্যান হেল্পলাইনটি লঞ্চ করা হয়েছে। মানে যে সমস্ত সিনিয়র সিটিজেন কোভিড আক্রান্ত হচ্ছেন তাদেরকে এসেন্সিয়াল নিডসগুলোকে প্রোভাইড করার জন্য কিন্তু কোন রাজ্যের পুলিশ কোভি ভ্যান হেল্পলাইন নাম্বার লঞ্চ করেছেন? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে দিল্লি। তো দিল্লি পুলিশের দ্বারা লঞ্চ করা হয়েছে কোভি ভ্যান হেল্পলাইন নাম্বার। আর এই কোভি ভ্যান হেল্পলাইন নাম্বারটি লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত সিনিয়র পেশেন্টদের বা সিনিয়র সিটিজেনদের যাদের কোভিড আক্রান্ত হচ্ছেন তাদেরকে সেই এসেন্সিয়াল নিডসগুলোকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিশেষ করে এটি লঞ্চ করা হয়েছে। এটা একটু দেখে নিয়ে ব্যাপারে, দিল্লি পুলিশ হ্যাজ লঞ্চড আ হেল্পলাইন নাম্বার ফর সিনিয়র সিটিজেন হু আর স্ট্রাগলিং উইথ দেয়ার এসেন্সিয়াল নিডস এমিড কোভিড-19। তো দিল্লি পুলিশের দ্বারা একটা ভালো ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে কোভি ভ্যান হেল্পলাইন নাম্বার। আর এই কোভি ভ্যান হেল্পলাইন নাম্বারটি লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত সিনিয়র সিটিজেনরা আছে তারা এসেন্সিয়াল নিডসগুলো যারা পেতে অসুবিধা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হেল্পলাইন নাম্বারে তারা সাহায্য নিতে পারে। আর এইটা কিন্তু দিল্লি পুলিশের দ্বারা লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? তো দিল্লির ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন অনিল বাইজল, চিফ মিনিস্টার নাম হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। কবে ক্যাপিটাল ফরমেশন হয়েছিল সেটা হচ্ছে 1931 সালে, এবং ইউনিয়ন টেরিটরি কবে ফরমেশন হয়েছিল সেটা হচ্ছে 1956 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে কি আছে, রিসেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভার্চুয়ালি জয়েন্ট ইন দ্য মিটিং অফ ইউরোপিয়ান কাউন্সিল হেল্ড ইন উইচ প্লেস? তো কিছুদিন আগেই আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি ভার্চুয়ালি জয়েন করেছেন ইউরোপিয়ান কাউন্সিল মিটিংটি। তো এই মিটিংটি কোন জায়গায় হয়েছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি, পর্তুগাল। তো পর্তুগালে কিছুদিন আগেই ইউরোপিয়ান কাউন্সিল মিটিংটি হয়েছিল অনলাইন মাধ্যমে, আর সেখানে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু ভার্চুয়ালি উনি জয়েন করেছিলেন মিটিংটি। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভার্চুয়ালি জয়েন্ট ইন দ্য মিটিং অফ ইউরোপিয়ান কাউন্সিল অ্যাট আ স্পেশাল ইনভাইট অ্যাট দ্য ইনভিটেশন অফ ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মাইকেল। তো কিছুদিন আগেই ইউরোপিয়ান কাউন্সিল মিটিংটি হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে, আর সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু মিটিংটি জয়েন করেছিলেন। আর ওনাকে কিন্তু ইনভিটেশন পাঠানো হয়েছিল ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্টের দ্বারা থেকে। তো উনি হচ্ছেন চার্লস মাইকেল। তো চার্লস মাইকেল ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে উনি ইনভিটেশন পাঠিয়েছিলেন যাতে উনি কিন্তু ভার্চুয়ালি ইউরোপিয়ান কাউন্সিল মিটিংটি উনি অ্যাটেন্ড করতে পারেন। ক্লিয়ার? তো পর্তুগালের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে লিসবন, কারেন্সি হচ্ছে ইউরো, প্রেসিডেন্টের নাম হচ্ছে মার্সেলো রেবলো ডি সোজা, এবং প্রাইম মিনিস্টার নাম হচ্ছে অ্যান্টনিও কোস্টা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, রিসেন্টলি এইচডিএফসি ব্যাংক হ্যাজ কাট ইন্ডিয়াস গ্রোথ প্রজেকশন টু হাউ মাচ পার্সেন্ট ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2022? তো কিছুদিন আগেই এইচডিএফসি ব্যাংক ভারতের জিডিপি গ্রোথ প্রজেকশনটাকে নিচে করে দিয়েছে 2022 সালের জন্য। তো এইচডিএফসি ব্যাংক ভারতের প্রজেকশন, ভারতের গ্রোথ রেট প্রজেকশনটি তারা কত করেছে? তো সঠিক উত্তর যাবে অপশন ডি, 10%।
তো কিছুদিন আগেই এইচডিএফসি ব্যাংক ভারতের জিডিপি গ্রোথ রেটটা প্রজেকশন করেছে, আর তারা অনুমান করেছে যে 2022 সালের জন্য ভারতের জিডিপি গ্রোথ রেটটা হবে কত, 10%। আগে তাদের অনুমানটা অনেকটাই বেশি ছিল, তারা কিন্তু এই কোভিড-19 কেসেসগুলো বাড়ার কারণে কিন্তু তারা প্রেডিকশনটাকে কমিয়ে দিয়েছে। ক্লিয়ার? তো একটু দেখে নিই এর ব্যাপারে। এইচডিএফসি ব্যাংক হ্যাজ কাট ইন্ডিয়াস গ্রোথ প্রজেকশন টু 10% from 11.5% for the current financial year, citing the adverse effect of second COVID-19 wave. তো এইচডিএফসি ব্যাংক আগে ভারতের জিডিপি গ্রোথ রেটটা প্রজেকশন করেছিল 11.5%। তো তারা দিনের পর দিন দেখা যাচ্ছে যে ভারতের মধ্যে কোভিড-19 কেসেসগুলো বেড়েই চলেছে। তো সে কারণেই তারা কিন্তু এইচডিএফসি ব্যাংক তারা কিন্তু ভারতের জিডিপি গ্রোথ রেটটাকে বর্তমানে তারা প্রজেকশন করেছে, সেটা হচ্ছে 10%। ক্লিয়ার? তো এইচডিএফসি ব্যাংকের ব্যাপারটা দেখে নিই আমরা। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন শশীধর জগদীশনন, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। কবে গঠন করা হয়েছিল? আগস্ট মাসে 1994 সালে ভারতে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, ডোমেস্টিক রেটিং এজেন্সি কেয়ার রেটিং রিভাইজড ইজ জিডিপি গ্রোথ ফোরকাস্ট ফর দ্য কারেন্ট ফিশিয়াল টু হাউ মাচ পার্সেন্ট। তো কেয়ার রেটিং যেটা হচ্ছে ভারতের ডোমেস্টিক রেটিং এজেন্সি, তো তারা ভারতের জিডিপি গ্রোথ রেটটা 2021-22 সালের জন্য তারা কত শতাংশ করেছে? সঠিক উত্তরে যাবে অপশন এ 9.2%। তো কেয়ার রেটিং যেটা হচ্ছে ভারতের একটা নিজস্ব একটা ডোমেস্টিক রেটিং এজেন্সি, তো তারা ভারতের 2021-22 সালের জন্য জিডিপি গ্রোথ রেটটা তারা করেছে 9.2%। তো একটু দেখে নিই এর ব্যাপারে। ডোমেস্টিক রেটিং এজেন্সি কেয়ার রেটিং রিভাইজড ইজ জিডিপি গ্রোথ রেট ফোরকাস্ট for the current fiscal to 9.2% from 10.2% it had estimated earlier। তো ভারতের নিজস্ব একটা রেটিং এজেন্সি কেয়ার রেটিং, তো তারা আগে অনুমান করেছিল ভারতের জিডিপিটা সেটা হচ্ছে 10.2%। তো দিনের পর দিন কোভিড-19 কেসগুলো বাড়ার কারণে কিন্তু তারা বর্তমানে 9.2% করেছে এই বছরের ভারতের জিডিপি গ্রোথ রেটটার প্রজেকশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে কি আছে, রিসেন্টলি ফর্মার ডাইরেক্টর অফ CBI passed away in Tamil Nadu. Name him or her। তো কিছুদিন আগে প্রাক্তন সিবিআই ডাইরেক্টর স্বর্গীয় লাভ করলেন তামিলনাড়ুতে, তো ওনার নাম কি ছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন এ রাহো থামান। তো কিছুদিন আগে সিবিআইয়ের প্রাক্তন ডাইরেক্টর রাহো থামান তামিলনাড়ুতে উনি স্বর্গীয় লাভ করেছেন। তো একটু দেখে নিই এর ব্যাপারে। ইন তামিলনাড়ু ফর্মার ডাইরেক্টর অফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন রাহো থামান passed away at Chennai. He was 76 years old। তো সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশনের প্রাক্তন ডাইরেক্টর ওনার নাম ছিল রাহো থামান। তো উনি 76 বছর বয়সে তামিলনাড়ুতে উনি স্বর্গীয় লাভ করেছেন। তো তামিলনাড়ুর ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নর নাম হচ্ছে বনওয়ারিলাল পুরোহিত, চিফ মিনিস্টার হচ্ছে এম.কে. স্ট্যালিন এবং ক্যাপিটাল হচ্ছে চেন্নাই। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখানো কি আছে, অ্যাজ পার দ্য ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট রিপোর্ট দ্য জিডিপি গ্রোথ রেট এস্টিমেটেড of India in calendar year 2021 is projected at। তো ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টের রিপোর্ট অনুযায়ী তো তারা ভারতের 2021 সালের জন্য জিডিপি গ্রোথ রেটটা তারা কত এস্টিমেট করেছে? সঠিক উত্তরে যাবে অপশন বি 7.5%। তো ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট রিপোর্ট অনুযায়ী তারা ভারতের জিডিপি গ্রোথ রেট এস্টিমেট করেছে 2021 সালের জন্য, সেটা হচ্ছে 7.5%। তো একটু দেখে নিই এর ব্যাপারে। The United Nations has prospected India's growth forecast for calendar year 2021 to 7.5% in the latest World Economic Situation and Prospect report released on 11th May 2021। তো ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট যেটা রিলিজ করা হয়েছিল 11 মে 2021 সালে, আর এটা রিলিজ করেছে ইউনাইটেড নেশন। তো সেখানে ভারতের 2021 সালের জন্য গ্রোথ রেটটা এস্টিমেট করা হয়েছে 7.5%। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, এয়ারলাইন ক্যারিয়ার গো এয়ার হ্যাজ রিব্র্যান্ডেড ইটসেলফ টু বিকেম আলট্রা লো কস্ট ক্যারিয়ার অ্যামিড কোভিড প্যান্ডেমিক। হোয়াট ইজ দ্য নিউ নেম অফ দ্য কোম্পানি? তো এয়ারলাইন ক্যারিয়ার গো এয়ার তারা নিজেদেরকে রিব্র্যান্ড করেছে, নতুন নামকরণ করেছে নিজের কোম্পানিটা। আর তারা কিন্তু দেখা গেছে যে কোভিড-19 প্যান্ডেমিকের সময় তারা কিন্তু সব থেকে লো কস্ট ক্যারিয়ার, মানে তাদের যে ভাড়াটা, ঠিক আছে, এয়ারক্রাফটের বা প্লেনের যে যাত্রা ভাড়াটা সেটা কিন্তু সব থেকে কম অন্য এয়ারলাইন্সের থেকে। তো সেটার জন্য তারা কিন্তু একটা নতুন নামকরণ করেছে। তো সেই কোম্পানি নতুন নামকরণ করে কি রেখেছে? ঠিক আছে, তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে গো ফার্স্ট। তো এয়ারলাইন ক্যারিয়ার গো এয়ার তারা নতুন নামকরণ করেছে গো ফার্স্ট, আর তারা কিন্তু অন্য এয়ারলাইন থেকে সব থেকে কোভিড-19 প্যান্ডেমিকের সময় তারা কিন্তু সব থেকে লো কস্ট এয়ারলাইন হয়ে দাঁড়িয়েছে।
ঠিক আছে। তো নতুন নামকরণ করে তারা করেছে নিজের কোম্পানিটার নাম, সেটা হচ্ছে গো ফার্স্ট। ক্লিয়ার? তো একটু দেখে নিই এর ব্যাপারে। ওয়াদিয়া গ্রুপ ওন্ড গোয়ার হ্যাজ রিব্র্যান্ডেড ইটসেলফ অ্যাট গো ফার্স্ট অন 13th May 2021 which is the new motto you come first। তো ওয়াদিয়া গ্রুপের কোম্পানি সেটা হচ্ছে গোয়ার, তো তারা নিজেদেরকে রিব্র্যান্ড করেছে, নিজেদের কোম্পানিটাকে নতুন নামকরণ করে রেখেছে গো ফার্স্ট। আর এটা করেছে তারা কবে? 13 মে 2021 সালে। আর তাদের মোটো হচ্ছে ইউ কাম ফার্স্ট। ক্লিয়ার? তো গো ফার্স্টের ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ওয়াদিয়া গ্রুপ, ফাউন্ডার হচ্ছে জাহাঙ্গীর ওয়াদিয়া। কবে গঠন করা হয়েছিল? 2005 সালে। হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে? দ্য 4th edition of India Swiss Financial Dialogue was held virtually. Who led India delegation in the conference? তো চতুর্থতম ইন্ডিয়া সুইস ফাইন্যান্সিয়াল ডায়ালগ মিটিং হয়েছিল ভার্চুয়ালে, মানে অনলাইন মাধ্যমে। তো ভারতের তরফ থেকে এই কনফারেন্সে কে পার্টিসিপেট করেছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, অজয় সেঠ। তো চতুর্থতম ইন্ডিয়া সুইস ফাইন্যান্স ডায়ালগ হয়েছিল অনলাইন মাধ্যমে, ভার্চুয়াল মাধ্যমে। তো সেখানে ভারত তরফ থেকে অজয় সেঠ কিন্তু এই মিটিংটি প্রতিনিধিত্ব করেছিলেন। তো একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য 4th edition of India Swiss Financial Dialogue was held through video conferencing on May 11, 2021। তো চতুর্থতম ভারত সুইস ফাইন্যান্সিয়াল ডায়ালগ এটা হয়েছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আর কবে হয়েছিল? সেটা হয়েছিল 11 মে 2021 সালে। দ্য ইন্ডিয়ান ডেজিগনেশন ওয়াজ লেড বাই অজয় সেঠ, ইকোনমিক্স অ্যাফেয়ার সেক্রেটারি। আর ভারত তরফ থেকে এই কনফারেন্সটি অ্যাটেন্ড করেছিলেন আমাদের ইকোনমিক অ্যাফেয়ার সেক্রেটারি, উনি হচ্ছেন অজয় সেঠ। ক্লিয়ার? তো সুইজারল্যান্ডের ব্যাপারে একটু দেখে নিই আমরা। কারেন্সি হচ্ছে সুইস ফ্রান্স এবং ক্যাপিটাল হচ্ছে বার্ন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে? হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ one of the 4 vice president of International Council for Advertising Self-Regulation from India in 2021। তো 4টে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর অ্যাডভার্টাইজিং সেলফ রেগুলেশন, আর ভারত তরফ থেকে সেখানের মধ্যে একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে? তো 4জন ভাইস প্রেসিডেন্ট যেটা করা হয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর অ্যাডভার্টাইজিং সেলফ রেগুলেশনের মধ্যে, ICS। তো সেখানে কিন্তু ভারতের একজনকে সেখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো ওনার নাম কি? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, মনীষা কাপুর। তো 4জনকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর অ্যাডভার্টাইজিং সেলফ রেগুলেশনের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। তো ভারত তরফ থেকে সেখানে কিন্তু মনীষা কাপুরকেও অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে? বা 4জনের মধ্যে কিন্তু মনীষা কাপুরও আছে ভারতের তরফ থেকে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে। মনীষা কাপুর, দ্য জেনারেল সেক্রেটারি অফ অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া, has been appointed to the Executive Committee of International Council for Advertising Self-Regulation. Manisha Kapoor will be one of the 4 Vice President of Executive Committee of Global Body। তো মনীষা কাপুর যিনি ভারতের বর্তমানে জেনারেল সেক্রেটারি অফ অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল, আর উনায় কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে এক্সিকিউটিভ কমিটির ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর অ্যাডভার্টাইজিং সেলফ রেগুলেশনের। ক্লিয়ার? আর 4টে ভাইস প্রেসিডেন্টকে কিন্তু অ্যাপয়েন্ট করা আছে। তো তার মধ্যে ভারতের কিন্তু মনীষা কাপুরকেও কিন্তু এই গ্লোবাল কমিটি, ঠিক আছে, একটা গ্লোবাল বডি বা এক্সিকিউটিভ কমিটি যেটা হচ্ছে একটা গ্লোবাল বডি, সেখানকার কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? তো ASCR ব্যাপারে একটু বলে দিই তোমাদেরকে। ফার্স্টে ফুল ফর্ম হচ্ছে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া। কবে গঠন করা হয়েছিল? 1985 সালে। সেক্টর হচ্ছে অ্যাডভার্টাইজিং, জুরিডিকশন হচ্ছে ইন্ডিয়া, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন এখানে কি আছে? Recently, which state government announced that it will bear education expenses of children who have lost their parents in COVID-19? তো কিছুদিন আগে দুটো রাজ্যের সরকার, ঠিক আছে, দুটো রাজ্যের সরকার ঘোষণা করে জানিয়েছে যে সমস্ত বাচ্চারা তাদের প্যারেন্টসকে হারিয়েছে কোভিড-19-এর কারণে, তাদের সমস্ত কিন্তু এডুকেশন এক্সপেন্সটা কিন্তু তার গভর্নমেন্ট বেয়ার করবে। ঠিক আছে? তো কোন দুটো রাজ্যের সরকার এটি ঘোষণা করে জানিয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, এখানের জন্য ছত্তিশগড়, আর একটা হচ্ছে দিল্লি। তো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী দুজন মিলেই ঘোষণা করে জানিয়েছে যে সমস্ত বাচ্চারা কোভিড-19-এর কারণে তার নিজের বাবা মাকে হারিয়েছে, তাদের পুরোপুরি এডুকেশন এক্সপেন্সটা কিন্তু সরকার বেয়ার করবে। ঠিক আছে? তো একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ছত্তিশগড় গভর্নমেন্ট সেড দ্যাট ইট উইল বিয়ার এডুকেশন এক্সপেন্সেস অফ দ্য চিলড্রেন হু হ্যাভ লস্ট দেয়ার প্যারেন্টস ইন কোভিড-19। তো ছত্তিশগড় রাজ্য সরকার ঘোষণা করে জানিয়েছে যে সমস্ত বাচ্চারা তার নিজের বাবা মাকে হারিয়েছে কোভিড-19-এর কারণে, তো তাদের পুরোপুরি এডুকেশন এক্সপেন্সটা কিন্তু সরকার বেয়ার করবে। ঠিক আছে? দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু লঞ্চ দ্য ছত্তিশগড়
महतारी दुलार योजना फॉर सच चिल्ड्रेन। আর সে কারণে ছত্তিশগড়ের গভর্নমেন্ট বা ছত্তিশগড় রাজ্য সরকার একটা নতুন যোজনা লঞ্চ করছে, সেটা নাম হচ্ছে ছত্তিশগড় মহাতারি দুলার যোজনা, সেই সমস্ত বাচ্চাদের জন্য। বুঝতে পারছো? তো ছত্তিশগড়ের ব্যাপার একটু দেখে নিই আমরা। গভর্নরের নাম হচ্ছে অনুসুয়া উইকে, চিফ মিনিস্টার নাম হচ্ছে ভূপেশ বাঘেল এবং ক্যাপিটাল হচ্ছে রায়পুর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখানো কি আছে, রিসেন্টলি উইচ ব্যাংক লঞ্চড ডিজি গোল্ড, a digital platform for its customer to make investment in gold। তো কিছুদিন আগেই কোন ব্যাংক লঞ্চ করলো ডিজি গোল্ড, যেটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে কাস্টমাররা গোল্ডের উপরে ইনভেস্টমেন্ট করতে পারে। তো কোন ব্যাংকের দ্বারা লঞ্চ করা হয়েছে কিছুদিন আগেই ডিজি গোল্ড? তো সঠিক উত্তর হবে অ্যান্সার অপশন বি, সেটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। তো এয়ারটেল পেমেন্ট ব্যাংক তার নিজের কাস্টমার যারা গোল্ডের জন্য ইনভেস্ট করতে পারে, তো সে কারণে তারা নতুন একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, সেটির নাম হচ্ছে ডিজি গোল্ড। ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে। এয়ারটেল পেমেন্ট ব্যাংক হ্যাজ লঞ্চ ডিজি গোল্ড, আ ডিজিটাল প্ল্যাটফর্ম ফর ইটস কাস্টমার টু মেক ইনভেস্টমেন্ট ইন গোল্ড। তো এয়ারটেল পেমেন্ট ব্যাংক লঞ্চ করেছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে ডিজি গোল্ড, যেখানে কাস্টমাররা গোল্ডের জন্য তারা ইনভেস্টমেন্ট করতে পারবে। ক্লিয়ার? আর ডিজি গোল্ড মানে হচ্ছে বা ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজি গোল্ড মানে হচ্ছে পুরোপুরি যে সোনাটা এখান থেকে কিনবে ডিজিটাল মাধ্যমে কেনা হবে সোনাটা, কোনো সেখানে ইনভেস্টমেন্ট করবে আর সেই শেয়ারে প্রত্যেক দিন যে বাজার রেট হবে সোনার, সেই শেয়ারে তাকে কিন্তু সোনার তার ভ্যালুয়েশনটা তাকে দেওয়া হবে বা পার্সেন্টেজ হিসাবে তাকে দেওয়া হবে। এটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম মানে বা ডিজি গোল্ড। ক্লিয়ার? তো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ব্যাপারটা দেখে নিই আমরা। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অনুব্রত বিশ্বাস, হেডকোয়ার্টার লোকেশন হচ্ছে নিউ দিল্লি এবং কবে গঠন করা হয়েছিল 2017 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখানো কি আছে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড হেড কোচ অফ ইন্ডিয়াস উমেন্স ক্রিকেট টিম। তো ভারতের মহিলা ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, রমেশ পাওয়ার। তো ভারতের মহিলা ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা আছে রমেশ পাওয়ারকে। একটু দেখে নিই ব্যাপারে। The Board of Control for Cricket of India appointed former India cricketer Ramesh Pawar as the head coach of India's women's cricket team। তো বিসিসিআই অ্যাপয়েন্ট করেছে একজন প্রাক্তন ভারতের ক্রিকেটার রমেশ পাওয়ারকে ইন্ডিয়াস উমেন্স ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে। দ্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হ্যাজ অ্যাডভার্টাইজ দ্য পোস্ট অ্যান্ড রিসিভড ওভার 35 অ্যাপ্লিকেশন। তো এই বিজ্ঞাপনটা বেরোবার পর, বিসিসিআই দ্বারা বিজ্ঞাপনটা বেরোবার পর সেখানে কিন্তু 35টা অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, আর 35 জনের মধ্যে কিন্তু রমেশ পাওয়ারকে অ্যাপয়েন্ট করা আছে ইন্ডিয়ার উমেন্স ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে। ক্লিয়ার? তো বিসিসিআইয়ের ব্যাপারটা দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, কবে গঠন করা হয়েছিল ডিসেম্বর 1928 সালে। প্রেসিডেন্ট হচ্ছে সৌরভ গাঙ্গুলি এবং চেয়ারম্যান হচ্ছে জয় সাহা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে, রিসেন্টলি হু হ্যাজ ক্রিয়েটেড আ ওয়ার্ল্ড রেকর্ড বাই স্কেলিং মাউন্ট এভারেস্ট টুয়াইস ইন আ শর্টেস্ট স্প্যান অফ টাইম উইদিন আ সিজন। তো একটা সিজনের মধ্যে, যেটা হচ্ছে একটা শর্টেস্ট স্প্যান অফ টাইম, তো সেখানে কে দুবার মাউন্ট এভারেস্টকে জয় করেছে, তো ওনার নাম কি? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, মিংমা তেনজি শেরপা। তো মিংমা তেনজি শেরপা একটা সিজনে, যেটা হচ্ছে একদম শর্টেস্ট স্প্যান অফ টাইমে, উনি কিন্তু মাউন্ট এভারেস্টকে দুবার কিন্তু উনি জয় করেছেন। তো একটু দেখে নিই ব্যাপারে। মিংমা তেনজি শেরপা, a 43 years old Nepali mountain guide, has created a world record by scaling Mount Everest twice in a shortest span of time within a season। তো মিংমা তেনজা শেরপা, ওনার বয়স হচ্ছে 43 বছর, উনি একজন নেপালি মাউন্টেন গাইড। তো উনি বিশাল একটা ইতিহাস ক্রিয়েট করেছেন, সেটা হচ্ছে একটা সিজনের মধ্যে, যেটা হচ্ছে শর্টেস্ট স্প্যান অফ টাইম, সেখানে কিন্তু উনি দুবার মাউন্ট এভারেস্ট কিন্তু উনি জয় করেছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, রিসেন্টলি উইচ ইন্ডিয়ান পিস কিপার ওয়াজ অনার্ড বাই ইউনাইটেড নেশন চিফ হু লস্ট হিজ লাইফ ইন লাইন অফ ডিউটি ইন 2020। তো ইউনাইটেড নেশনের চিফের দ্বারা ভারতের কোন পিস কিপারকে ভূষিত করা হয়েছে, যিনি 2020 সালে লাইন অফ ডিউটিতে উনি স্বর্গীয় লাভ করেছিলেন? তো ওনার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন এ, যুবরাজ সিং। তো যুবরাজ সিং যিনি ভারতের পিস কিপার, তো ওনাকে ইউনাইটেড নেশনের চিফের দ্বারা ওনাকে কিন্তু ভূষিত করা হয়েছে, কারণ 2020 সালে লাইন অফ ডিউটিতে উনি কিন্তু স্বর্গীয় লাভ করেছিলেন। তো একটু দেখে নিই ব্যাপারে। An Indian peacekeeper who lost his life in line of duty in 2020 was honored at a Solomon Memorial Service that paid tribute to over 300 United Nations personnel who died last year, the highest number of UN colleagues lost in a single year।
তো ভারতের পিস কিপার যিনি 2020 সালে লাইন অফ ডিউটিতে নিজের প্রাণ হারিয়েছেন, তো সে কারণেই ওনাকে ভূষিত করা হয়েছে সোলম্যান মেমোরিয়াল সার্ভিস দিয়ে। আর এবছর প্রায় 300 ইউনাইটেড নেশন পার্সোনাল যারা গত বছর মারা গেছেন তাদেরকে কিন্তু ভূষিত করা হয়েছে। আর এটা কিন্তু সবথেকে বেশি, একটা বছরে কিন্তু সবথেকে বেশি ইউএন কলিগস যারা কিন্তু নিজের প্রাণ হারিয়েছেন, বুঝতে পেরেছো। আর ওনাদের মধ্যে ভারতের একজন ছিল, উনি হচ্ছেন युवराज सिंह। क्लियर? चलो नेक्स्ट क्वेश्चन এখানে কি আছে, রিসেন্টলি টাইমস গ্রুপ চেয়ারপারসন পাস্ট অ্যাওয়ে, নেম হিম অর হার। তো কিছুদিন আগে টাইমস গ্রুপের চেয়ারপারসন স্বর্গলাভ করলেন, তো ওনার নাম কি ছিল? সঠিক উত্তরে যাবে অপশন সি, ইন্দু জৈন। তো টাইমস গ্রুপের চেয়ারপারসন ইন্দু জৈন কিছুদিন আগে উনি স্বর্গলাভ করেছেন। তো একটু দেখে নিই ব্যাপারে, মিডিয়া ওনার ইন্দু জৈন চেয়ারপারসন অফ বেনেথ কোলম্যান অ্যান্ড কো লিমিটেড BCCL passed away. She was 84 years old. তো ইন্দু জৈন যিনি বেনেথ কোলম্যান অ্যান্ড কো লিমিটেডের চেয়ারপারসন ছিলেন, তো উনি 84 বছর বয়স উনি স্বর্গলাভ করেছেন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ বাটা ইন্ডিয়া। তো বাটা ইন্ডিয়ার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসারের পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তরে হবে অপশন ডি, গুঞ্জন সাহা। তো বাটা ইন্ডিয়ার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অ্যাপয়েন্ট করা হয়েছে গুঞ্জন সাহাকে। একটু দেখে নিয়ে ব্যাপারে, লিডিং ফুটওয়্যার মেজর বাটা ইন্ডিয়া said it has appointed Gunjan Saha, the former chief commercial officer of Britannia Industry, as its new chief executive officer. তো বাটা ইন্ডিয়া ঘোষণা করে জানিয়েছে যে তারা নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে অ্যাপয়েন্ট করেছেন গুঞ্জন সাহাকে। আর গুঞ্জন সাহা কিন্তু প্রাক্তন ব্রিটানিয়া ইন্ডাস্ট্রির চিফ কমার্শিয়াল অফিসার ছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, which company joined hands with YONO SBI to launch small farm accounting app Farmizo Khata? তো কোন কোম্পানি জয়েন করেছে ইয়োনো এসবিআইয়ের সাথে, যাতে দুজন মিলে লঞ্চ করেছে একটা নতুন স্মল ফার্ম অ্যাকাউন্টিং অ্যাপ যেটির নাম হচ্ছে ফার্মিজো খাতা। তো কোন ব্যাংক বা কোন কোম্পানি ইয়োনো এসবিআইয়ের সাথে তারা একটা পার্টনারশিপ করেছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, শিবরায় টেকনোলজিস। তো শিবরায় টেকনোলজিস ইয়োনো এসবিআইয়ের সাথে একটা চুক্তি করে তারা লঞ্চ করেছে স্মল ফার্ম অ্যাকাউন্টিং অ্যাপ যেটির নাম হচ্ছে ফার্মিজো খাতা। তো একটু দেখে নিই ব্যাপারে, শিবরায় টেকনোলজিস ইন্ডিয়াস এজিটেক কোম্পানি recently announced that launch of B2C farm accounting mobile application named Farmizo Khata. তো শিবরায় টেকনোলজি ভারতে একটা এজিটেক কোম্পানি, তারা ঘোষণা করে জানিয়েছে যে তারা ইয়োনো এসবিআইয়ের সাথে কোলাবোরেশন করে তারা নতুন একটা স্মল ফার্মিং অ্যাকাউন্টিং অ্যাপ লঞ্চ করেছে যেটির নাম হচ্ছে ফার্মিজো খাতা। ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে, এসবিআইয়ের ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, চেয়ারপারসনের নাম হচ্ছে দীনেশ কুমার খাড়া। কবে গঠন করা হয়েছিল? 1 জুলাই 1955 সালে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, রিসেন্টলি আ ডিস্টিংগুইশড ম্যাথমেটিশিয়ান পদ্মভূষণ প্রফেসর পাস্ট অ্যাওয়ে, নেম হিম। তো কিছুদিন আগে একজন খুবই সম্মানীয় ম্যাথমেটিশিয়ান এবং উনি পদ্মবিভূষণও পেয়েছিলেন, উনি একজন প্রফেসর, তো উনি স্বর্গলাভ করেছেন। তো উনার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন এ, MS নরসিংহ। তো MS নরসিংহন একজন খুবই সম্মানীয় একজন ম্যাথমেটিশিয়ান প্রফেসর ছিলেন এবং উনাকে পদ্মভূষণ দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছিল। তো কিছুদিন আগে উনি স্বর্গলাভ করেছেন। তো একটু দেখে নিন ব্যাপারে, ডিস্টিংগুইশড ম্যাথমেটিশিয়ান পদ্মভূষণ প্রফেসর MS নরসিংহম FRS passes away. He was 88 years old. তো একজন খুবই সম্মানীয় ম্যাথমেটিশিয়ান পদ্মভূষণ প্রফেসর, উনির নাম হচ্ছে MS নরসিংহন। তো উনি 88 বছর বয়স উনি স্বর্গলাভ করেছেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন এখানে কি আছে, who is the author of the book 1971 the beginning of India's cricketing greatness? তো 1971 the beginning of India cricketing greatness এই বইটির লেখক কে? তো সঠিক উত্তরে হবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, মানে বরিয়া মজুমদার এবং গৌতম ভট্টাচার্য। তো গরিয়া মজুমদার এবং ভট্টাচার্যের দ্বারা একটা বই লেখা আছে, সেই বইটির নাম হচ্ছে 1971 দ্য বিগিনিং অফ ইন্ডিয়াস ক্রিকেটিং গ্রেটনেস। তো একটু দেখে নিই ব্যাপারে, the book title 1971 The Beginning of India's Cricketing Greatness, co-authored by cricket historian Boria Majumdar and senior journalist Gautam Bhattacharya, published by HarperCollins, capture in journey of class of 71 under late Wadekar. তো 1971 The Beginning of India's Cricketing Greatness এই বইটির দুটি অথর, একজন হচ্ছেন ক্রিকেট হিস্টোরিয়ান বরিয়া মজুমদার এবং আরেকজন হচ্ছেন সিনিয়র জার্নালিস্ট গৌতম ভট্টাচার্য। আর এই বইটি পাবলিশ করা হয়েছে হার্পার
কলিন্সের দ্বারা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, মিনি টিভি is newly launched free video streaming service. The service has been launched by which entity? তো মিনি টিভি যেটা হচ্ছে একটা ফ্রি ভিডিও স্ট্রিমিং সার্ভিস, তো এই ফ্রি ভিডিও স্ট্রিমিং সার্ভিসটি কোন কোম্পানি বা কোন এন্টিটি দ্বারা এটি লঞ্চ করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, অ্যামাজন ইন্ডিয়া। তো অ্যামাজন ইন্ডিয়া নতুন একটা ফ্রি ভিডিও স্ট্রিমিং সার্ভিস লঞ্চ করেছে যেটির নাম আছে মিনি টিভি। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে আপনি, Amazon India has launched a free video streaming service named Mini TV. Amazon now has two video streaming services, Prime Video and Mini TV. তো Amazon India লঞ্চ করেছে নতুন একটা ফ্রি ভিডিও স্ট্রিমিং সার্ভিস যেটির নাম আছে মিনি টিভি। আর বর্তমানে অ্যামাজনের কাছে দুটো ভিডিও স্ট্রিমিং সার্ভিস আছে, একটা হচ্ছে প্রাইম ভিডিও এবং আরেকটি হচ্ছে মিনি টিভি। ক্লিয়ার? তো অ্যামাজনের ব্যাপারে একটু দেখে নিই আমরা। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন জেফ বেজোস, ফাউন্ডার হচ্ছেন জেফ বেজোস। কবে গঠন করা হয়েছিল? 5 জুলাই 1994 সালে বেলভিউ, ওয়াশিংটন, ইউনাইটেড স্টেটসে। হেডকোয়ার্টার করতে আছে সিএটল, ওয়াশিংটন, ইউনাইটেড স্টেটস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দ্য ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে ইজ মার্কড অ্যানুয়ালি অন উইচ ডে? তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড এইড ভ্যাকসিন ডেটি কবে এটি পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, 18 মে। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডেটি 18 মেটি অবজার্ভ করা হয়। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে অলসো নোন এজ HIV ভ্যাকসিন অ্যাওয়ারনেস ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন May 18 to promote the continued urgent need of vaccine to prevent HIV infections and AIDS. তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডেটি অবজার্ভ করা হয় 18 মে। আর এই দিনটি আরেকটি নাম হচ্ছে HIV ভ্যাকসিন অ্যাওয়ারনেস ডে। আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এইডসের ভ্যাকসিনটাকে প্রমোট করা যায় এবং HIV ইনফেকশন এবং এইডসটাকে প্রিভেন্ট করা যায়। তো সেটার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু সারা বিশ্ব জুড়ে 18 মে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? আর ওয়ার্ল্ড এইডস ডেটা কবে পালন করা হয়? ওয়ার্ল্ড এইডস ডে ডেজিগনেটেড অন 1 ডিসেম্বর এভরি ইয়ার সিন্স 1988। তো 1988 সাল থেকে 1 ডিসেম্বর কিন্তু অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড এইডস ডেটি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক সিকিম আ হিস্ট্রি অফ ইন্ট্রিগিউ অ্যান্ড অ্যালায়েন্স? তো সিকিম আ হিস্ট্রি অফ ইন্ট্রিগিউ অ্যান্ড অ্যালায়েন্স এই বইটির লেখক কে? সঠিক উত্তরে যাবে অপশন সি, প্রীত মোহন সিং মল্লিক। তো সিকিম আ হিস্ট্রি অফ ইন্ট্রিগিউ অ্যান্ড অ্যালায়েন্স এই বইটির লেখক হচ্ছেন প্রীত মোহন সিং মল্লিক। তো একটু দেখে নিই এর ব্যাপারে, আ বুক টাইটেল সিকিম আ হিস্ট্রি অফ ইন্ট্রিগিউ অ্যান্ড অ্যালায়েন্স রিটেন বাই ফর্মার ডিপ্লোম্যাট প্রীত মোহন সিং মল্লিক রিলিজড অন 16 মে 2021। তো সিকিম আ হিস্ট্রি অফ ইন্ট্রিগিউ অ্যান্ড অ্যালায়েন্স এই বইটি একজন প্রাক্তন ডিপ্লোম্যাট, ওনার নাম হচ্ছে প্রীত মোহন সিং মল্লিক। তো উনি এই বইটি লিখেছেন এবং এই বইটি রিলিজ করা হয়েছে কবে? 16 মে 2021 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ইন্ডিয়াস ফার্স্ট এগ্রিকালচারাল এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টার হ্যাজ বিন আনভিলড ইন উইচ সিটি রিসেন্টলি? তো কিছুদিন আগে ভারতের প্রথম একটা এগ্রিকালচার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টার লঞ্চ করা হয়েছে। তো সেটি কোন শহরে করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, পুনে। তো কিছুদিন আগে পুনেতে ভারতের প্রথম একটা এগ্রিকালচারাল এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টারটি লঞ্চ করা হয়েছে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য মারাঠা চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারাল হ্যাজ লঞ্চড India's first agro-export facilitation center in Pune in collaboration with National Bank for Agricultural and Rural Development. তো মারাঠা চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার লঞ্চ করেছে ভারতের প্রথম একটা অ্যাগ্রো এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টার পুনেতে। আর তারা এটি লঞ্চ করেছে উইথ দ্য হেল্প অফ নাবার্ড, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো তার হেল্প নিয়ে বা তার কোলাবোরেশন করে মারাঠা চেম্বার অফ কমার্স কিন্তু লঞ্চ করেছে ভারতের প্রথম একটা অ্যাগ্রো এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টার পুনেতে। তো মহারাষ্ট্রের ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি, ক্যাপিটাল হচ্ছে মুম্বাই এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে উদ্ধব ঠাকরে। আর নাবার্ডের ব্যাপারে একটু দেখে নিই আমরা। কবে গঠন করা হয়েছিল? 12 জুলাই 1982 সালে। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই আর চেয়ারপারসন নাম হচ্ছে হর্ষ কুমার ভানওয়ালা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, কোব ব্রেন্ট হু হ্যাজ রিসেন্টলি বিন ইন্ডাক্টেড ইন হল অফ ফেম পস্টমাসলি was associated with which sport? তো কোব ব্রায়ান্ট যিনি একজন বাস্কেটবল প্লেয়ার ছিলেন, প্রাক্তন বাস্কেটবল প্লেয়ার ছিলেন, ঠিক আছে। তো গত বছর হেলিকপ্টার ক্র্যাশে উনি এবং ওনার মেয়ে যাচ্ছিলেন, তো হেলিকপ্টার ক্র্যাশ হয়ে কিন্তু উনি নিজের ওখানে প্রাণ হারান। তো ওনাকে বর্তমানে হল অফ ফেম পস্টমাসলি ওনাকে কিন্তু
ওনাকে ইনক্লুড করা হয়েছে। তো উনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? অ্যাকচুয়ালি নাইসমিথ মেমোরিয়াল বাস্কেটবল হল অফ ফেম, যেমন ক্রিকেটে হয় তোমার আইসিসি হল অফ ফেম, তো সেখানে বাস্কেটবলের একটা হল অফ ফেম হয়, সেটা নাম হচ্ছে নাইসমিথ মেমোরিয়াল বাস্কেটবল হল অফ ফেম। তো সেখানে কোব ব্র্যান্ডকে পস্টুমাসলি কিন্তু সেখানে ইন্ডাক্ট করা হয়েছে। তো কোব ব্র্যান্ড কোন খেলার সাথে উনি যুক্ত ছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, বাস্কেটবল। তো প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার ছিলেন কোব ব্র্যান্ড। তো ওনাকে বর্তমানে নাইসমিথ মেমোরিয়াল বাস্কেটবল হল অফ ফেমে ওনাকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে NBA and Los Angeles Lakers legend Kobe Bryant has been posthumously inducted into Naismith Memorial Basketball Hall of Fame in the class of 2020. তো NBA এবং লস অ্যাঞ্জেলেসের ল্যাকার্স একজন লেজেন্ড বাস্কেটবল প্লেয়ার, ওনার নাম হচ্ছে কোব ব্র্যান্ড। তো ওনাকে পস্টুমাসলি ইন্ডাক্ট করা হচ্ছে নাইসমিথ মেমোরিয়াল বাস্কেটবল হল অফ ফেমে ইন ক্লাস অফ 2020। ক্লিয়ার? চলো, তো আজকে শেষ প্রশ্ন জানা কি আছে? দ্য সুপার কম্পিউটার নেম শিমর্গ হ্যাজ বিন ডেভেলপড বাই উইচ কান্ট্রি রিসেন্টলি? তো কিছুদিন আগে একটা নতুন সুপার কম্পিউটার যেটি নাম হচ্ছে শিমর্গ, তো এই সুপার কম্পিউটারটি কোন দেশ ডিজাইন করেছে? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, ইরান। তো ইরানের দ্বারা নতুন একটা সুপার কম্পিউটার ডেভেলপ করা হয়েছে, সেই সুপার কম্পিউটার নাম হচ্ছে শিমর্গ। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে ইরান হ্যাজ আনভিল্ড আ নিউ সুপার কম্পিউটার নেম শিমর্গ which is 100 times more powerful than previous supercomputer of the country till date. তো ইরানের দ্বারা নতুন একটা সুপার কম্পিউটার তৈরি করা আছে যেটার নাম হচ্ছে শিমর্গ। আর ইরানের এর আগে যে সুপার কম্পিউটার ছিল তার থেকে কিন্তু 100 গুণ মোর পাওয়ারফুল কিন্তু এই নতুন সুপার কম্পিউটারটি। ক্লিয়ার? তো ইরানের ব্যাপারটা দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে তেহরান, কারেন্সি হচ্ছে ইরানিয়ান রিয়াল, প্রেসিডেন্টের নাম হচ্ছে হাসান রোহানি এবং সুপ্রিম লিডার হচ্ছেন আলী খামেনি। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা এমসিকিউ তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, তোমাদেরকে ডাউটটা ক্লিয়ার করে দেওয়া হবে। ক্লিয়ার? আর রিকোয়েস্ট করবো তোমাদের সকলের কাছে, তোমরা যদি পারো, যদি সময় তোমাদেরকে পারমিট করে, যদি এগুলোকে একবার খাতায় নোট ডাউন করে রাখতে পারো, কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। একদম সিলেক্টিভ কোশ্চেন কিন্তু করানো হয়েছে, এগুলো কিন্তু আসার চান্স কিন্তু খুবই আছে। তার জন্য ভালো করে পড়বে, তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি তার প্রত্যেক দিন পিডিএফগুলো পাওয়ার জন্য এবং নোটিফিকেশান পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। এবং আজকের ক্লাসটির যদি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো সকলকে রিকোয়েস্ট করো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধুবান্ধব গ্রুপের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তার অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটি প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ।